আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ৭১ ও ২৪কে সমুন্নত রেখে বিএনপি সরকার দেশ গড়তে চায় বলে জানান সরকারের নবনিযুক্ত মন্ত্রীরা। খান আলামিনের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। ফুলেল শ্রদ্ধা শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম। বেজে ওঠে ভিওবলের করুণ সুর। পরে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী, যেখানে ৭১ ও ২৪-এর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। স্মৃতিসৌধ চত্বরে পারিজাত গাছের চারাও রোপণ করেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। জানান ৭১ ও ২৪-এর চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়তে চায় বিএনপি। যুদ্ধের ভিত্তিতে তো এই দেশ গড়েছে, তাই না? এই দেশের জন্ম হয়েছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি সম্মান জানানোর প্রথম দায়িত্ব আমাদের। যে কোনো দায়িত্ব নেওয়ার পর আমরা মনে করি এটা আমাদের প্রথম দায়িত্ব, যে মানুষগুলো এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, যাদের জীবনের বিনিময়ে এই দেশে জন্ম হয়েছে, তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে। তো আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। বাবার হাতে বহুদলীয় গণতন্ত্র, পরে মায়ের হাতে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু। আর এখন ছেলে তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রা শুরু হয়েছে। বাবা মায়ের মতো সেই যাত্রায় তারেক রহমানও শুরু করলেন ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। জাতীয় স্মৃতিসৌধ থেকে খান আলামিন, আরটিভি। এদিকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল জনস্বার্থে বিটিভির সহযোগিতায় ভাষণটি সম্প্রচার করবে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ করে। বিগত সরকারের অনিয়মকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতি রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নতুন মন্ত্রীরা। বলছেন জনগণের আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি সরকার। এদিকে ঈদে শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করতে মালিকদের এখনই প্রস্তুতি নিতে বলেছেন শ্রম প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বহুতন্ত্র ও গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের পর তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যরা। কবর জিয়ারত শেষে জিয়া উদ্যান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হয়ে যান প্রধানমন্ত্রী। এক এক করে বের হন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেখান থেকে সরাসরি চলে যান সচিবালয়ে। যাওয়ার আগে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন নিয়ে কথা বলেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম। সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে বিগত দিনে দুর্নীতি রোধ ও জনগণের সেবা নিশ্চিত নিয়ে প্রতিশ্রুতি দেন তিনি। সরকার প্রধানের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দুর্নীতি আছে পর্যায়ক্রমে, যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। সেটা বাংলাদেশের চলতে দেওয়া
থাকুক, সেটা এই সরকার চাইবে না। সরকারের খাল খনন প্রকল্প মানুষের উপকারে আসবে এমন পরিকল্পনা নিয়ে ভাবছেন পানি উন্নয়ন মন্ত্রী। সেই সঙ্গে জুলাই শহীদদের অবদানকে জনমানুষের কল্যাণে ব্যয় করার প্রত্যয় তার। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি, নতুনভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে পারি। সে কাজটা আমাকে খুব কঠিনভাবে দায়িত্ব সহকারে করতে হবে, এটা আমি বিশ্বাস করি, এবং সবার জন্য, দেশের জন্য। রমজানের একদিন আগে সরকারের দায়িত্ব নিয়ে অনেকটা চ্যালেঞ্জ দেখছেন মন্ত্রীরা, তাই অগ্রিম বার্তা দিচ্ছেন তারা। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর ঈদের সময় শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ফ্যাক্টরি মালিকদের। এখন আমরা দায়িত্ব নিয়েছি এই রোজার একেবারে একদিন আগে, সামনে কিন্তু আমাদের এই যে একটা বড় কষ্টের জায়গা আছে, আমরা জানি না কতটুকু ডিল করতে পারবো। তো আমরা আজকে প্রথম দায়িত্ব গ্রহণের এখানেই আমরা সকলকে অনুরোধ করব যে যার যার স্ব প্রতিষ্ঠান, শিল্প, কলকারখানা, আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন যে শ্রমিকদের এই বেতন ভাতার যেন এই বিষয়টা নিরসন করা যায়। এখন থেকে যদি প্রস্তুতি নেন, সেক্ষেত্রে আশা করি অনেকখানি কাভার দিতে পারবেন। আমরাও সরকারের জায়গা থেকে সহযোগিতা করব। অনিয়ম ও দুর্নীতির মুখে লাগাম টেনে ব্যালটের লড়াইকে সম্মান দিয়েই বিএনপি সরকার কাজ করার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলেও জানান নবনির্বাচিত মন্ত্রীরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর নতুন সরকারের প্রথম কর্মদিবস আজ। সাভার স্মৃতিসৌধ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সচিবালয়ে তার দপ্তরে অবস্থান অফিস শুরু করেছেন তিনি। বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সরকারের জনগণের প্রতি যে অঙ্গীকার ছিল রক্ষা করা হবে। এছাড়া কথা বলেন আরও কয়েকজন মন্ত্রী। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আমি চেষ্টা করব যে আসলে যে অনিয়মগুলো হয়েছে বিগত সময়গুলোতে, এগুলোকে ক্লিন করে নব উদ্যমে নতুনভাবে একটি স্ট্রাকচার তৈরি করা, যে স্ট্রাকচারটা হবে এমন যে আসলে আমরা সকলে মিলে চাই একটি ভবিষ্যতে ভালো একটি বাংলাদেশ গড়তে। আমরা এই নতুন কঠিন দায়িত্বটুকু গ্রহণ করেছি। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA এক প্রতিবেদনে তথ্য জানায়। পাশাপাশি সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা এবং সমৃদ্ধি কামনা করেন। এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ ও সৌদি। শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রথম কর্মদিবসের খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের সার্বিক পরিস্থিতি জানাবেন, আর মন্ত্রিসভার প্রথম সভা নিয়ে কি তথ্য আছে? ফারিয়া, আপনাকে আসলে জানিয়ে রাখি যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী আজকে কিন্তু তার প্রথম কর্মদিবস শুরু হয়েছে। পাশাপাশি তার যে
সরকারের যে মন্ত্রীরা তাদেরও কিন্তু প্রথম কর্মদিবস বেলা 1টা নাগাদ সবাই কিন্তু তাদের নিজ যেই দপ্তর আছে সেই দপ্তরে কিন্তু তারা যোগ দিয়েছেন। বেলা 3টার দিকে হচ্ছে একটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার একটি বৈঠক আছে সচিবালয়ে। এর মধ্যে বলে রাখি যে এই সকাল থেকে কিন্তু যে সকল মন্ত্রীরা কিন্তু তাদের নিজ নিজ দপ্তরে কিন্তু এসেছেন, তারা আসলে প্রত্যেকটি গণমাধ্যমের সাথে কিন্তু তারা প্রাথমিক কথা বলেছেন। আমরা কথা বলে জানার চেষ্টা করেছি যে এলজেডি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই সরকার যে জনগণের প্রতি যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার পালন করাটি হচ্ছে সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি যে আমরা অন্যান্য যে সকল মন্ত্রীরা তারা বলেছেন যে বিগত সরকারের সময় যে সকল মন্ত্রণালয় বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জায়গায় অনিয়ম হয়েছে, সে সকল বিষয়গুলা বের করে ব্যবস্থা নেই হচ্ছে তাদের প্রধান কাজ। পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয় জনগণের অধিকারকে প্রাধান্য দিয়ে কাজ করবে, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন যে কয়েকটি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট যে মন্ত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। পাশাপাশি আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি যে মন্ত্রী পরিষদের যে বৈঠক আছে সেই বৈঠকে আসলে আজকে যে মূল বিষয়টি আসলে আলোচনা হবে সেটা হচ্ছে যে এই যে সরকার আমরা জানি যে পট পরিবর্তনের পরে দেশের অর্থনৈতিক বাণিজ্যিক সকল অবস্থা একটি ভঙ্গুর অবস্থায় ছিল। পাশাপাশি সেটিকে আসলে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে সকল খাতে কীভাবে আসলে বিনিয়োগ বাড়ানো যায়, পাশাপাশি যে স্টেবল অবস্থা সেটি কীভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়টি কিন্তু আজকে মন্ত্রী পরিষদের যে সভা সেই সভায় মূলত সেটি গুরুত্ব দিয়ে আলোচনা হবে। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রত্যেকটি মন্ত্রণালয়ে যে সকল সচিব রয়েছেন সেই সচিবদের সাথে কিন্তু বেলা 4টায় একটি বৈঠক করবেন। সেই বৈঠকে আসলে যে নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়েছে যে বিগত দিনের যে মন্ত্রণালয়ের যে বলা যায় যে সকল কর্মকাণ্ডের উপর একটি রিপোর্ট তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছে, কারণ এটির উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী যে সকল সিদ্ধান্ত এবং দিক নির্দেশনা দিবেন নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী। তাই আমরা কিন্তু পাশাপাশি যে আরও কিছু মন্ত্রণালয়ের মন্ত্রীরা কিন্তু তারা এসেছেন, তারা একের পরে গণমাধ্যমের সাথে তাদের মন্ত্রণালয়ের যে সকল চ্যালেঞ্জ রয়েছে সেইগুলি বিষয়ে কিন্তু তারা কথা বলবেন। তাই দুপুর বেলা 3টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর আসলে আপনাদেরকে পরবর্তী খবরে আমরা সেটি জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দলের পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার অল্প দিনের মাথায় প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজে 2টি আসনে জয়ী হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে দলকে নিয়ে গেলেন রাষ্ট্র ক্ষমতায়। গ্রহণ করলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব। 25 জন পূর্ণাঙ্গ আর 24 জন প্রতিমন্ত্রী নিয়ে করলেন মন্ত্রী পরিষদ গঠন। শপথ নেয়ার পর প্রতিমন্ত্রীরা জানালেন সামনে অনেক চ্যালেঞ্জ, তবে তারেক রহমানের নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলেও আশাবাদ তাদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শপথ করিতেছি যে নির্বাসিত জীবন থেকে সরকার প্রধান যথাবিহিত আচরণ করিব। দীর্ঘ চলার পথ ছিল না পুষ্পাবৃত, ছিল কণ্টকাকীর্ণ। রিমান্ড, কারাগার, অবর্ণনীয় নির্যাতন, অতঃপর মিথ্যা মামলার বোঝা নিয়েই নির্বাসন, সেখান থেকেই দল পরিচালনা। সব মিলিয়ে এক দীর্ঘ কঠিন সময় পার করতে হয়েছে তারেক রহমানকে। মানুষের মনকে জয় করুন। শত বাধার প্রাচীর আর জল্পনা পেরিয়ে নির্বাসিত জীবন থেকে রাজসিক প্রত্যাবর্তন গত বছরের 25 ডিসেম্বর। লাখো মানুষের মিছিল ছুঁয়ে বিমানবন্দর থেকে বসুন্ধরার অভ্যর্থনা মঞ্চে উঠেই দিলেন শান্তির বারতা। ছিল না প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। বিদেশের মাটিতে বসে দেশ গঠনে ভেবে রাখা সুদূর প্রসারী পরিকল্পনার কথা জানান দিলেন ঐতিহাসিক সেই ভাষণে। আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। দেশে ফেরার কয়েকদিনের মাথায় পিতা হত্যার শোক, কারাবাস, দীর্ঘ নির্বাসনের সঙ্গে যুক্ত হলো মায়ের মৃত্যুর কষ্ট। সেই কষ্ট নিয়েই নেমে পড়লেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায়। বিভাগীয় শহর আর দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে জনসভায় তুলে ধরলেন দেশ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা
এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। 12 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় সবার কৌতূহল নির্বাচনের ফলাফল নিয়ে। দেশ পুনর্গঠনে তারেক রহমানকেই বেছে নিলেন দেশের মানুষ। 209 আসনে বিজয় তুলে দিলেন তার হাতে। জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও ভিন্ন এক রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি প্রধান। নিজেই দেখা করলেন বিরোধী 3টি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে। এলো সেই মাহেন্দ্রক্ষণ শপথের সময়। ইতিহাস গড়ে খোলা আকাশের নিচে সরকার প্রধান হিসেবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে করলেন শপথ গ্রহণ। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এই সময়ে বাংলাদেশ পুনর্গঠন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ভঙ্গুরে অবস্থা থেকে তারেক রহমান দেশকে টেনে তুলতে পারবেন এমন বিশ্বাস তার মন্ত্রী পরিষদের। সরকার চালানোটা একটু চ্যালেঞ্জ, এবং দেশের যে অবস্থা ফ্যাসিস্ট সরকার করে দিয়ে গেছে, এখানে প্রতিটি বিষয় এখন চ্যালেঞ্জ হবে। তা আমরা খুব আশাবাদী যে আমরা এই চ্যালেঞ্জগুলো সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পারবো জনগণকে নিয়ে। মানুষের পাশে থেকে আমরা যেন সুন্দরভাবে তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে নতুনভাবে গড়তে পারি, এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন অধ্যায়ে শুভ সূচনা হলো 17 ফেব্রুয়ারি। সামনের পথ কঠিন, তবে 17 বছরের কঠিন পথ পাড়ি দেওয়ার মতো এখানেও সফল হবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা শামীম চৌধুরী, RTV, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে নিজের সংসদীয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেমে তিনি এই কথা বলেন। সংবিধান সংস্কার পরিষদে সরকার দলীয় জোটের সংসদ সদস্যদের শপথ না নেয়ার সমালোচনা করে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জুলাইকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। জুলাই সংস্কারে সরকারি দল উদ্যোগ না নিলে বিরোধী দল হিসেবে ছেড়ে দেওয়া হবে না বলেও জানান বিরোধী দলের এই নেতা। যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইর কারণেই তো এই নির্বাচন হলো। তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে, এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। হিজরি 1447 সনের পবিত্র রমজান মাসে চাঁদ দেখা এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এই সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেলে তার সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এদিকে মঙ্গলবার সৌদি আরবে 1447 হিজরি সনের পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে। তাই আজ দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই ঘোষণা দেয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে মিশর, তুরস্ক, জর্ডান, সিরিয়া, ওমান সহ অনেক দেশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে রমজান শুরু হচ্ছে একদিন পর। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রমজান মাস শুরু হওয়া নির্ভর করে হিজরি চান্দ্র মাসের নতুন চাঁদ দেখার উপর। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ 1447 হিজরি সনের চাঁদ দেখার ঘোষণা দিলে বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হয়। একই ঘোষণা আসে আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়েমেন, আফগানিস্তান ও ফিলিস্তিনে। তবে চাঁদ দেখা না যাওয়ায় একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার থেকে রমজান শুরু করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া, লিবিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ। স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে ইউরোপ ও এশিয়ার দেশ ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরে।
অনেক দেশে স্থানীয় চাঁদ দেখার উপর গুরুত্ব দেওয়া হলেও বেশ কয়েকটি দেশ ঐতিহ্যগতভাবে সৌদি আরবের ঘোষণাকে অনুসরণ করে আজ থেকে রোজা শুরু করেছে। এদিকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে চাঁদ দেখার ঘোষণা পরবর্তী দিনে হওয়ায় দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। ইমতিয়াজ আহমেদ, RTV। পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। এই কার্যক্রম চলবে আগামী 12 মার্চ পর্যন্ত। রমজানকে সামনে রেখে নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির সঙ্গে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। ট্রাক সেলের পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য বিতরণ করা হবে। TCB ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি করে চিনি ও ছোলা এবং আধা কেজি খেজুর। প্রতি লিটার সয়াবিন তেলের দাম 115 টাকা, মসুর ডাল 70 টাকা কেজি, চিনি 80 টাকা কেজি, ছোলা 60 টাকা ও খেজুরের দর 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ। সাক্ষ্য গ্রহণ শুরু 25 ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই বিচারিক কার্যক্রম শুরু হয়। এদিকে একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল, যে গণহত্যা চালানো হয়েছিল, সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন ICTর দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে সরাসরি অংশগ্রহণ এবং গণহত্যাকে আড়াল করার যে কাজটা করেছেন সেই বিষয়গুলো এই সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে আমরা তুলে এনেছি। সেটাকে সামারাইজ করেই আজকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে সূচনা বক্তব্য উপস্থাপন করেছি। প্রথম আলোর পুড়ে যাওয়া ভবনে শুরু হলো আলো নামের এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। সকালে প্রথম আলো ভবনের সামনে প্রদর্শনীটি উদ্বোধন করা হয়। শিল্পী মাহবুবুর রহমান তার নান্দনিক ভাবনায় দগ্ধ ভবনটিতে ফুটিয়ে তুলেছেন শিল্প ও সাহসের আলো। গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ব্যবসায়িক প্রতিনিধি, শিল্পী, লেখক, কবি, সাহিত্যিক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 11টা থেকে 1টা এবং বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। গত 18 ডিসেম্বর রাতে হামলা চালানো হয় প্রথম আলো ভবনে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।